Hello and welcome to Knowledge Gain. Railway Exam 2020 জিকে প্র্যাকটিস সেট 5। বন্ধুরা, আজকের জিকে যে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি সেটা কিন্তু বিগত রেলের এক্সাম থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনগুলো 40টা কোশ্চেন রয়েছে। আজকে নতুনত্ব সেটের মধ্যে হচ্ছে আজকে আমরা নতুন করে কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করেছি প্রশ্ন রিলেটেড। তো দেখে নিই আজকের প্রশ্নগুলো, ভিডিওটা পুরোটুকু দেখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো প্রথম প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন বলছে, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজি সম্পর্কে আর কিছু দেখে নেব কি আছে না। বলছে তিনি দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন, অর্থাৎ আলাউদ্দিন খলজি দাগ হুলিয়া প্রথার প্রবর্তন করেন। তিনি মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেন তার রাজসভাতে। আর কুতুব মিনারের প্রবেশের যেখানে প্রবেশদ্বার সেখানে আলাই দরজা তৈরি করেন, অর্থাৎ তিনি দাগ হুলিয়া প্রথার প্রবর্তন করেন, মদ্যপান নিষিদ্ধ করেন এবং আলাই দরজা তৈরি করেন কোথায় না কুতুব মিনারের প্রবেশদ্বারে। পরে করে গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিলেন? গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সবরমতী আশ্রম থেকে। এই সবরমতী আশ্রমটা কোথায় না, এই সবরমতী আশ্রমটা হচ্ছে গুজরাটে। ঠিক আছে, এর কি রিলেটেড দেখো, কিছু পয়েন্ট আছে। গান্ধীজি আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ৭৮ জন সদস্য নিয়ে ১২ই মার্চ যাত্রা শুরু করেছিলেন ১৯৩০ সালে। ঠিক আছে, আর ২৪০ মাইল পথ অতিক্রম করে ৬ই এপ্রিল ডান্ডিতে পৌঁছান এবং সেখানে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন এবং সে তার মধ্য দিয়েই আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো পয়েন্টে চলে যাব। কে সিদ্ধার্থ নামে পরিচিত? সিদ্ধার্থ নামে কে পরিচিত? মহাবীর, শঙ্করাচার্য, অশোক, গৌতম বুদ্ধ। সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। কেমন? গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের আগে অলরেডি ভিডিও রয়েছে, ওই জন্য বেশি কিছু আমি এখানে অ্যাড করিনি এই প্রশ্নের মধ্যে, তাও বলে দিচ্ছি। বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। গৌতম বুদ্ধ সম্পর্কিত যে সমস্ত ঘটনাগুলি রয়েছে, মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, মহাবীর নিষ্কামন, ঠিক আছে, এই জিনিসগুলো রয়েছে। তো সেগুলো আমি আই বাটনে দিয়ে দেবো এই ভিডিওটা, সেখান থেকে একটু দেখে নিও পুরো সম্পর্কে। নেক্সট কোশ্চেনটা কি বলছে, আরাম হারাম হে উক্তিটি কার? আরাম হারাম হে উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে উক্তিটি করেছিলেন জওহরলাল নেহেরু। কেমন? পরবর্তী প্রশ্ন দেখো, জৈন ধর্ম মত অনুসারে তীর্থঙ্করদের সংখ্যা কত? জৈন ধর্ম মত অনুসারে কতজন তীর্থঙ্কর রয়েছে? ১৮ জন, ২৬ জন, ২৪ জন, ১৪ জন। সঠিক উত্তর হয়ে যাবে ২৪ জন। কেমন? জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন কিন্তু আদিনাথ বা ঋষভদেব বা ঋষভনাথ। ঠিক আছে, আমি এখানে একটা নামই লিখেছি। পরের পয়েন্ট বলছে শেষ তীর্থঙ্কর কে ছিলেন, অর্থাৎ ২৪তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছেন মহাবীর, আর ২৩তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে পার্শ্বনাথ। কেমন? মহাবীর বলে রাখি, মহাবীর কিন্তু পঞ্চম মহাব্রত ব্যবস্থাটা চালু করেছিলেন। এই পঞ্চম মহাব্রতের যে চতুর্জাম ছিল, ৪টে ছিল, সেটা কিন্তু করেছিলেন হচ্ছে পার্শ্বনাথ, আর তিনি ব্রহ্মচর্য অ্যাড করে তাকে পঞ্চম মহাব্রত করেছিলেন। তো পরের পয়েন্ট বলছে যে জৈনরা দুটি শাখায় বিভক্ত ছিলেন, একটা শ্বেতাম্বর আর একটা ছিল দিগম্বর। ঠিক আছে, শ্বেতাম্বর আর হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বররা হচ্ছে শ্বেত বস্ত্র পরিধান করতো, আর দিগম্বররা কিন্তু কোনো বস্ত্র পরিধান করতো না। দিগম্বররা কিন্তু দক্ষিণ ভারতে চলে গিয়েছিল। কেমন? পরের প্রশ্ন দেখো, পি এন ঠাকুর কার ছদ্মনাম? পি এন ঠাকুর কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসু, তার ছদ্মনাম হচ্ছে পি এন ঠাকুর। তো এখানে আর একটা ছদ্মনাম আমরা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ঠিক আছে, আর একটা ছদ্মনাম আছে যেটা সচরাচর কোনোভাবে পাওয়া যায় না, তবে সেটা বলে রাখি, হচ্ছে আন্নাকালী পাকরাশি। কেমন? আমি কিন্তু এই লেখার সঙ্গে সঙ্গে আমি এক্সট্রা কিছু ইনফরমেশান দেবো, সেগুলো একটু শুনে নেবে। ঠিক আছে, যেগুলো লেখা হয়নি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা ছদ্মনাম হচ্ছে আন্নাকালী পাকরাশি। পরের প্রশ্ন দেখো, বলছে ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের ভিত্তিতে কিন্তু। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম। কি বলছে দেখো, আয়তনে, অর্থাৎ ক্ষেত্রফলের এখানে বলেছে আয়তনে রাশিয়া, কানাডা, চীন,
আমেরিকা, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পরে ভারতের স্থান। ভারত হচ্ছে 7ম স্থানে রয়েছে। নেক্সট পয়েন্ট বলছে যে জনসংখ্যায় 2য় স্থানে রয়েছে ভারতের অবস্থান। ভারত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে 2য় এবং আয়তনে 7ম স্থানে রয়েছে। প্রথম হচ্ছে চীন। চীনের জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি, আর ভারতের জনসংখ্যা প্রায় 130 কোটির কাছাকাছি। 2021 সালে সেন্সাস হবে, সেই সেন্সাস অনুযায়ী আমরা জানতে পারবো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? ঠিক আছে, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, 6400 কিলোমিটার আনুমানিক ব্যাসার্ধ। কেমন? নিরক্ষরেখায়। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতীয় রেলওয়ে এর ম্যাসকট কি? ভারতীয় রেলওয়ে এর ম্যাসকট কি? সেরা, স্টাম্পি, মহারাজা, ভোলু হাতি। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভোলু হাতি। এটা রেলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সেটে পরীক্ষায় আসতে পারে। কেমন? তো নেক্সট কোশ্চেন দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? খুব পপুলার একটি কোশ্চেন এটা, অনেক বইতে বন্দিপুর জাতীয় উদ্যান বলেও দেওয়া থাকতে পারে। বন্দিপুর থাকলে তোমরা এটা করবে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কর্ণাটক। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস তোমরা দেখে নেবে যে কর্ণাটকে আর কি কি অভয়ারণ্য বা জাতীয় উদ্যান রয়েছে। আমি চেষ্টা করব, আমি ভেবেছিলাম যে তোমাদের একটা অভয়ারণ্য বা জাতীয় উদ্যানের উপরে একটা পুরো ভিডিও দেবো, কিন্তু হয়ে ওঠেনি। যদি চাই তো আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমাদের ওপরে নির্ভর করছে। পরের প্রশ্ন চলে আসি, দেখো সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফটা কি? এটি কি রকম যন্ত্র, কি করা হয় এটা দিয়ে? সিসমোগ্রাফটা সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। কেমন? এই সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। এটি কিন্তু তোমাদের এই সিসমোগ্রাফ যন্ত্রটা পৃথিবীর ওপর মানে ভূমির সঙ্গে টাচে থাকে। ঠিক আছে, পয়েন্টটা কি বলছে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। এই দুটো কিন্তু দুরকম কোশ্চেন, দুরকম উত্তর। একটা হচ্ছে মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, আর ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। ঠিক আছে, পরের পয়েন্ট বলছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র কি? দেখো 3 নম্বর অপশানে ছিল সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র, তা সেটা আমি তুলে দিয়েছি। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার। কেমন? আর লাস্ট পয়েন্ট বলছে যে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। এটা কিন্তু গুলিয়ে ফেলো না, বায়ুর আর্দ্রতা পরিমাপ করে হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, লুসাই কোন অঞ্চলের উপজাতি? লুসাই কোন অঞ্চলের উপজাতি? সঠিক উত্তর ত্রিপুরা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস রেলের এক্সামে এসেছে, সেখান থেকে নেওয়া হয়েছে। পরের কোশ্চেনের অ্যান্সার দাও, সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায়? নিচের সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে কোনটি সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো, গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? নিচের যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন রয়েছে, এর মধ্যে গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, আমরা সকলেই এটা জানি। নেক্সট কোশ্চেন বলছে এইডস, AIDS, এইডস রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ঔষধ নিম্নের কোনটি? অর্থাৎ এইডস রোগের জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়, নিম্নে কোনটা সেই ওষুধের নাম? জিডোভুডিন, মিকানোজল, ননক্সিনল 9, ভিরাজোল। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জিডোভুডিন। তো এখানে এইডস রোগ, AIDS এর পুরো নাম কি? এটা কিন্তু গত একটা সেট আমরা করেছিলাম এইডস এর পুরো নাম। এইডস এই পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এই এইডস হচ্ছে এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। তো ভাইরাসটা হচ্ছে HIV ভাইরাস। HIV পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, তো এটি হচ্ছে একটি DNA RNA যুক্ত ভাইরাস। আর এইডস রোগ যে হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে এলিজা টেস্ট, ELISA, এলিজা টেস্ট। ঠিক আছে, তো আমার এখানে মাউসের কার্সারটা কাজ করবে না, আমি পাওয়ার পয়েন্টে কাজ করছি, তো আমি মুখে বললাম, আশা করি শুনে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখা হচ্ছে মানব মস্তিষ্কের ওজন কত? মানে গড় ওজন, মানুষের মাথার গড় ওজন কত মস্তিষ্কের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান A, 1350 গ্রাম। কেমন? পরের প্রশ্ন দেখো, একটি কনজুগেটিড বা যুগ্ম প্রোটিনের উদাহরণ দাও।
নিচে 4টে অপশন রয়েছে, কনজুগেটেড বা যুগ্ম প্রোটিন কোনটি সেটা তোমাকে বলতে হবে। তো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ফসফোপ্রোটিন হচ্ছে একটি কনজুগেটেড বা যুগ্ম প্রোটিন। পরের প্রশ্ন বলছে বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে? একটি গাছ তার বয়স কত সেটা কিভাবে নির্ণয় করা যায়? সঠিক উত্তর হচ্ছে বর্ষ বলয় গণনা করে। কি করে? এই বর্ষ বলয়টা কি? তোমরা যদি কোনো গাছকে একদম মাঝখান থেকে আড়াআড়িভাবে কাটো, নিচে দেখবে প্রত্যেকটা গাছের মাঝখানে একদম কি বলবো, এই মাঝামাঝি করে কাটলে পারে সেখানে দেখতে পারবে অনেকগুলো গোল 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 দাগ রয়েছে গাছের মধ্যে। তো ওগুলো হচ্ছে বর্ষ বলয়। এক একটা বছরে এক একটা গোল দাগ সৃষ্টি হয়। তো সেখান থেকেই যতগুলো গোল দাগ হবে ওই গাছটার বয়স তত বছর। ঠিক আছে, এই বিষয়টাকেই বলা হয় বর্ষ বলয়। আর এটা গণনা করেই কোনো গাছের বয়স নির্ণয় করা যায়। এই জিনিসটা আবিষ্কার করেছে কে? এই বর্ষ বলয় গণনা করে গাছের বয়স নির্ণয় করা যায়, এটা আবিষ্কার করেছে হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। নেক্সট কোশ্চেন দেখো, বলছে চক্ষুদানের জন্য দাতার চোখের কোন অংশ প্রয়োজন? চক্ষুদানের জন্য দাতার চোখের কোন অংশ প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্নিয়া। ঠিক আছে, চক্ষুদানের জন্য পুরো চোখটা আমাদের দরকার হয় না, চোখের কর্নিয়াটা ডাক্তাররা অপারেশন করে বার করে অন্যের চোখে সেটিং করে। ঠিক আছে, তো আর একটা জিনিস এখান থেকে প্রশ্ন যদি দেয় যে আমাদের চোখটা কেমন আকৃতির হয়, ঠিক আছে, লেন্স কি আকারের, তো আমাদের চোখটা কিন্তু উত্তল আকার। ঠিক আছে, উত্তল। পরের প্রশ্ন বলছে জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কি? জাপানের ব্যবহৃত মুদ্রার নাম কি? জাপানে এটা অনেক পরীক্ষায় দেয়, কারণ চীন আর জাপানের মুদ্রার নাম অনেকটা কাছাকাছি। তো এই জন্য জাপানের ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে ইয়েন। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর ইয়ান, এই অপশন বি দেখো ইউয়ান রয়েছে, এটা কিন্তু চীনের। তো একটা জিনিস ভালো করে, এটা ট্রিক্স আমি মনে রাখি। তো দেখো ইয়ান আর ইয়েন দুটো একে আছে। ইয়ানে আকার রয়েছে অন্তঃস্থ আকার, আর যেহেতু জাপানের আকার রয়েছে তাই ইয়ানটা হবে না, ইয়েনটা হবে। কেমন? এটা যে মানে এই জিনিসটা গুলিয়ে ফেলো, আমি এটা জাস্ট বললাম, আমি এভাবে মনে রাখি। ইয়ানে ওয়াই হর্ষই অন্তঃস্থ আকার দন্ত না ইয়ান, ওটা যেহেতু আকার রয়েছে তাই ওটা জাপানের সঙ্গে যাবে না, ওটা যাবে চীনের সঙ্গে। আর ইয়েনটা যাবে জাপানের সঙ্গে। ঠিক আছে, আর নিচে দেখো রুপাইয়া রয়েছে। রুপাইয়া, এই রুপাইয়া হচ্ছে এরকম তো নেই, তো এটা রুপাই আছে। ঠিক আছে, ওটা তোমার ইন্দোনেশিয়ার মুদ্রা। ঠিক আছে, আর রিয়াল হচ্ছে তোমার ইরানের মুদ্রা। আর ভারত পাকিস্তান এদের মুদ্রা হচ্ছে রুপি। কেমন? আমাদের ভারতে হচ্ছে ইন্ডিয়ান রুপি, বাংলাদেশে বাংলাদেশি টাকা, আর পাকিস্তানে পাকিস্তানি রুপি, নেপালি রুপি, শ্রীলঙ্কান রুপি। কেমন? তো পরে কোশ্চেন দেখো, 21 নম্বর প্রশ্ন বলছে নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়? অর্থাৎ শান্তি এই নোবেল পুরস্কারটা এক একটা শহর থেকে পুরস্কারটা প্রদান করা হয়। তো নোবেলটা কোন জায়গা থেকে প্রদান করা হয়? নোবেলের শান্তিটা কোথা থেকে প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে অসলো থেকে প্রদান করা হয় নোবেল। ঠিক আছে, বলে রাখি নোবেল যে পুরস্কারটা দেয়া শুরু হয়েছিল কিন্তু 1901 সাল থেকে। কেমন? আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং তিনি তার সমস্ত সম্পত্তি এই নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে গিয়েছিলেন। কেমন? এই নোবেল যখন দেয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে, তখন 5টা সেক্টরে নোবেল দেওয়া হতো। কোন কোন সেক্টর? না, ফিজিক্স, কেমিস্ট্রি অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, বায়োলজিতে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় ডক্টরিতে। ঠিক আছে, ডাক্তারিতে। আর হচ্ছে শান্তিতে একটা দেওয়া হয় 4 নম্বর, আর 5 নম্বর হচ্ছে সাহিত্যে দেওয়া হয়। এটা দেওয়া হয়েছিল প্রথম 5টা দেওয়া হতো। পরবর্তীকালে 1968 নাগাদ তোমার হচ্ছে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো এই 6টা নোবেল দেওয়া হয়। ম্যাক্সিমাম কিন্তু একটা সেক্টরে অর্থাৎ ফিজিক্স বা কেমিস্ট্রিতে বা ডাক্তারিতে একটা সেক্টরে ম্যাক্সিমাম 3 জনকে একসঙ্গে নোবেল দেওয়া যেতে পারে। ঠিক আছে, ওই অ্যামাউন্টটাই 3 জনদের ভাগ হয়ে যায় এই নোবেলের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? CFRI এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অপশন সি হবে সঠিক উত্তর, মহীশূরে। পরবর্তী প্রশ্ন, পিটি উষার আত্মজীবনীর নাম কি? পিটি উষার আত্মজীবনীর নাম হচ্ছে গোল্ডেন গার্ল। কেমন? এই বাকি যে 3টে রয়েছে, গোল, মাই সাইড আর দ্য প্লেয়ার, এদের আত্মজীবনী
এগুলো কাদের আত্মজীবনী, ঠিক আছে? তো দেখে নিই, গোল হচ্ছে ধ্যানচাঁদের আত্মজীবনী, তারপরে দ্য মাই সাইড হচ্ছে ডেভিড ব্যাকহামের আত্মজীবনী, আর হচ্ছে দ্য প্লেয়ার হচ্ছে বরিস বেকারের আত্মজীবনী, কেমন? আর গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী। পরের কোশ্চেন বলছে মোটর গাড়ির ইলেকট্রিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি হলো, মোটর গাড়ির যে ইলেকট্রিক ব্রেক হয় সেটা কোন নীতির ভিত্তিতে তৈরি? সঠিক উত্তর হচ্ছে পাস্কেলের সূত্রের উপর এই মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেকটা তৈরি হয়েছে। শুষ্ক কোষে সঞ্চিত শক্তি, শুষ্ক কোষে যে শক্তি সঞ্চিত হয় সেটি কোনটি? শুষ্ক কোষে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে রাসায়নিক শক্তি, কেমন? পরের প্রশ্ন দেখো, কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, কারণ কি? কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না, এর কারণ হচ্ছে কাঁচ তাপের কুপরিবাহী, তাই জন্য কাঁচ ফেটে যায়। পরের প্রশ্ন বলছে বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী সৃষ্টি হয় তার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য, কেমন? প্রতিফলন মানে আলো আসবে, এসে প্রতিফলিত হয়ে আবার ফিরে চলে যাবে। প্রতিসরণ মানে আলো আসবে, এসে ওই বিভেদ তল ভেদ করে ভেতর দিকে চলে যাবে, এটা হলো প্রতিসরণ। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে প্রতিফলনটা হবে তখন পুরোপুরিভাবে প্রতিফলন হবে 100%। পরের প্রশ্ন দেখো, জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। তো দেখে নেবো এই সমস্ত জিনিসের আকরিকগুলোর নাম। তো ক্যালসিয়ামের আকরিক কী কী রয়েছে? আপাতত ক্যালসাইট, জিপসাম, এগুলো হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। আমি কিন্তু গুরুত্বপূর্ণগুলো তুলেছি, সব তুলিনি। লোহার আকরিক কি? হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, তারপরে আয়রন প্যারাইটিস, এগুলো হচ্ছে লোহার আকরিক। পরে দেখো বলছে সোডিয়ামের আকরিক কি? না বোরাক্স, সাধারণ লবণ, এগুলো হচ্ছে সোডিয়ামের আকরিক। ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ম্যাগনেসাইট, ডলোমাইট আর হচ্ছে কার্নালাইট। পরের প্রশ্ন দেখো বলছে খাদ্য লবণের রাসায়নিক নাম কি? খাদ্য লবণ অর্থাৎ যে লবণ আমরা খাই, ঠিক আছে? তো সেই লবণের রাসায়নিক নাম কি? সেই লবণের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে NaCl, ঠিক আছে? আমি সংকেতটা বলে দিলাম, NaCl, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কেমন? সাধারণ লবণ বা খাদ্য লবণ, রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। পরের প্রশ্ন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? পরমাণুর নিউক্লিয়াস সঠিক উত্তর হচ্ছে প্রোটন ও নিউট্রন। দেখো পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, সেটা প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত। আর নিউক্লিয়াসের বাইরে কিছু কক্ষপথ থাকে, পৃথিবী বা আমাদের কি বলবো সৌরজগতে যেমন গ্রহরা ঘুরছে সেরকমই নিউক্লিয়াসের চারিদিকে এরকম ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই, ঠিক আছে? তো সব থেকে হালকা এদের মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের মধ্যে সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? আর প্রোটন আর নিউট্রন ভারী, সব থেকে ভারী হচ্ছে নিউট্রন। তো এখানে মনে রাখবে একটি পরমাণুতে প্রোটন সংখ্যা যা থাকবে ইলেকট্রন সংখ্যাও তাই থাকবে, কেমন? আর নিউট্রন প্রোটন সংখ্যা আলাদা হতে পারে। যদি দুটো মৌলের মধ্যে, দুটো পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান হয় তাকে বলে আইসোটোপ, যদি দুটো পরমাণুর নিউট্রন সংখ্যা সমান হয় তাকে বলে আইসোটোন, আর যদি তাদের ভর সংখ্যা সমান থাকে তখন বলে আইসোবার, কেমন? বলে দিলাম। পরের প্রশ্ন দেখে নিই, ব্যথানাশক রূপে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? ব্যথানাশক রূপে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। পরের প্রশ্ন বলছে সুনামি কথার অর্থ কি? সুনামি, টি দিয়ে শুরু, সুনামি কথার অর্থ হচ্ছে অপশন এ হারবার ওয়েভ, ঠিক আছে? হারবার ওয়েভ। পরের প্রশ্ন বলছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম নিম্নে কোথায় অবস্থিত? কানপুর, জামশেদপুর, কটক, পাতিয়ালা। সঠিক উত্তর হয়ে যাবে কানপুর, ঠিক আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে ধোঁয়াশা সৃষ্টি হয় কিসের সঙ্গে? সঠিক উত্তর হয়ে যাবে ধোঁয়াশা সৃষ্টি হয় ধোঁয়ার সঙ্গে ধুলো মিশে, ঠিক আছে? ধোঁয়ার সঙ্গে যখন ধুলো মিশে যায় তখন তাকে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরের প্রশ্ন বলছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, রোম, ভিয়েনা, প্যারিস। সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েনাতে। ভিয়েনা কোথায়? ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, তার রাজধানী হচ্ছে ভিয়েনা, ঠিক আছে? তো পরের প্রশ্ন বলছে 1 GB = কত? 1 GB সমান কত? 1 GB সমান কত? সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে 1024 MB,
ঠিক আছে। দেখো জিবি মানে গিগাবাইট, এমবি মানে মেগাবাইট, কেবি মানে কিলোবাইট, ঠিক আছে। আর বাইট বিওয়াইটি বাইট, এক বাইট সমান সমান কিন্তু 4 বিট, বিআইটি, 1 বাইট ইজ ইকুয়াল টু 4 বিট। আর 1024 বাইটে হয় 1 কিলোবাইট মানে 1 কেবি। আর 1024 কিলোবাইটে হয় 1 MB মেগাবাইট। 1024 মেগাবাইটে হয় 1 GB গিগাবাইট। 1024 গিগাবাইটে হয় 1 TB টেরাবাইট, ঠিক আছে। তো পরের কোশ্চেন কি আছে, 37 নম্বর কোশ্চেন, বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় কবে? বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়, এই তো কদিন আগে চলে গেল, অপশান এ 31শে মে, ঠিক আছে। ডেটা একটু দেখবে, ডেটা প্রত্যেকটা সেটে একটা করে ডে থাকছে, তোমরা দেখে নিও, রেলের পরীক্ষাতেও আসে, তাই জন্য ডেটা দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলছে না, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, ঠিক আছে। অপশান এ হচ্ছে রাজ্যপাল। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে কিন্তু রাজ্যপালের কাছে, ঠিক আছে। তো পরের প্রশ্নে যাই, অপারেশন ফ্লাড কথাটি নিচের কোনটির সাথে যুক্ত? অপারেশন ফ্লাড কথাটি নিচের কোনটির সাথে যুক্ত? জানি ফ্লাড কথাটি বন্যার সঙ্গে আসছে, কিন্তু বন্যা হবে না, জল হবে না, গম তো হবেই না, গম হচ্ছে সবুজ বিপ্লবের সঙ্গে চলে যাবে। সঠিক উত্তর হবে কিন্তু দুগ্ধ উৎপাদন, ঠিক আছে। অপারেশন ফ্লাড কথাটি দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন বলছে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কবে? কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কবে? এটি পশ্চিমবঙ্গের খুবই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটি চালু হয়েছিল অপশান সি 2013 অক্টোবরে। কেমন আজকের এই 40টা কোশ্চেন হলো, এই 40টা কোশ্চেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের আরও এরকম প্রশ্ন চাইলে এবং এরকম এক্সপ্লেনেশন চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই দিও। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলে নতুন হলে পারে সাবস্ক্রাইবটা করতেই হবে, ঠিক আছে। আর তোমরা শেয়ার করো না, ভিডিওটাকে শেয়ার করো, যত পারো শেয়ার করো। কমেন্ট তো অবশ্যই করবে, ভালো লাগলো, খারাপ লাগলো, মন্দ লাগলো, কোন জায়গাটা বেশি ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো, কোনটা ইমপ্রুভমেন্ট আমাকে করতে হবে তোমাদের জন্য, তোমাকে সেটা বলো, কমেন্টে বলো, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, খেয়াল রাখবে, টেক কেয়ার, বাই বাই।